So now I am going to start my class. So be attentive and enjoy the class. আমরা টেন্স নিয়ে প্রতিদিনই কথা বলি। তো আমরা এক নজরে, আমি আর আজকে ব্যাখ্যা দিব না কোনো টেন্সের। এখন আপনারা বলবেন, হ্যাঁ, প্রথমে বর্ণ আপা বলবেন যে 8 প্রকার টেন্সের কথা আমি বলি। আমি একটা বাক্য দিব, আমি একটা বাক্য দিয়ে আপনি 8টা টেন্স বলবেন। একটা বাক্যর ভিতরে থেকে সবাই আমরা ই করে রাখি, 8টা বাক্য থেকে একটা থেকে আপনি 8টা তৈরি করবেন। সেই প্রথম বাক্যটা হচ্ছে যেমন দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বর্তমান কালে কালে খেলে। এখন এর কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস কি আমরা বলতে পারবো? তিনটা বলবেন, অলরেডি ইনডেফিনিট দেওয়া আছে। দে প্লে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। তারা ক্রিকেট খেলছে, এটা কি হয়? তারা ক্রিকেট খেলছে, এটা হবে হচ্ছে দে আর প্লেইং ক্রিকেট। কি হবে? বর্ণ আপাকে বলছিলাম বলার জন্য। হুম। আচ্ছা, যাই হোক, একটু মিউট করে ফেলছেন। ঠিক আছে আপনারা, আমি জানি না স্যার কখন মিউট হয়ে গেছে, আমি দেখিনি। আচ্ছা, সরি। তো বলা হচ্ছে যে দে প্লে ক্রিকেট, এটার কন্টিনিউয়াস কি হয়? দে আর প্লেইং ক্রিকেট। দেখেন, অনেকে বলে কি, অনেকে বলে স্যার টেন্স তো পারি। আমি অবশ্যই তাদের সঙ্গে একমত, টেন্স তারা পারে। কিন্তু যখন কথা বলতে হয় প্র্যাকটিক্যালি, আমি যদি বলি যে কোনো বিষয়ের উপর একটু প্রেজেন্টেশন দেন, বা আপনি যে কোনো বিষয় সম্পর্কে 10টা বাক্য বলেন, তখন কথাটা আর মুখ থেকে আসে না। কেন আসে না? টেন্সটা আমরা পারি, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করতে পারি না। প্র্যাকটিক্যালি কিন্তু আমরা টেন্স ব্যবহার করতে পারি না। এই জন্য বলছি যে টেন্সটাকে আমাদের একেবারে ঠোঁটের আগায়, ঠুটস্থ যেটাকে বলে, বাংলায় গ্রামে একটা কথা বলে না, একেবারে ঠুটস্থ করে ফেলতে হবে, মুখস্থ না। দে প্লে ক্রিকেট, দে আর প্লেইং ক্রিকেট, এটার পারফেক্ট টেন্স কি হয় একটু বলেন প্লিজ। দে হ্যাভ, দে হ্যাভ, ইয়েস, প্লেড ক্রিকেট। হ্যাঁ, দে হ্যাভ প্লেড ক্রিকেট। এখানে প্লে দেওয়া যাবে না, হ্যাজ হ্যাভ দিলে তখন ভার্বের ভি3 হয়। দে হ্যাভ প্লেইড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছে। আর যদি এটা বলি তারা 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, তখন কি হয়? তারা 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে। They have been playing cricket for 1 hour. 1 আওয়ার, ধন্যবাদ। আচ্ছা, সঙ্গে এটাও একটু বলেন, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। এই বাক্যটা তারা ক্রিকেট খেলে, এটার বাংলাটা কি হয় একটু বলা যাবে? এটার বাংলা পাস্ট ইসের বাংলাটা, পাস্ট ইনডেফিনিটের বাংলা, পাস্ট ইনডেফিনিট, হ্যাঁ বলেন তো। ধন্যবাদ। তাহলে কি হবে? দে প্লেইড ক্রিকেট, প্লেড, PLAYED, মনে আছে তো? অর্থাৎ পাস্ট ইনডেফিনিটের সাবজেক্ট, আপনি যদি এই যে 8 প্রকার টেন্স বললাম, যে 8টা আমাদের লাগবে কথা বলতে গেলে, এই 8 প্রকার টেন্সের যদি স্ট্রাকচার, বাক্য গঠন প্রণালীটা জানেন, আপনি সবগুলো সেকেন্ডের ভিতরে বলে দিতে পারবেন। এই যে বললেন দে প্লেইড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল, তো এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, এই নিয়মটা অনুসরণ করে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। যদি বলা হয় আমরা ক্রিকেট খেলেছিলাম, তখন কি হবে? We are playing played cricket. Yes, we played cricket, সাবজেক্টের পরে ভার্বের ভি টু, এখানে আর কোনো অক্সিলারি ভার্ব অজয়ার দেওয়ার দরকার নেই। উই প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। কিন্তু এই একই বাক্যে পাস্ট ইনডেফিনিটে দেখেন, আমি যদি এখানে একটু লিখি বাক্যটা, যেমন আপনি যে ওয়াজ ব্যবহার করেন, এই একটা বাক্য লিখলাম, জাস্ট ওয়েট, এখানে একটা বাক্য লিখি, যেমন হি ওয়াজ এ STUDENT, এটা লিখলাম হি ওয়াজ এ স্টুডেন্ট, সে ছিল একজন ছাত্র, হি ওয়াজ এ স্টুডেন্ট। এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার আপনি বলেছেন যে পাস্ট ইনডেফিনিটে তো ওয়াজ আর আসে না, এখানে ওয়াজ কেন আসলো? কিন্তু এখানে কথা আছে, এই ওয়াজটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে বসেছে। গ্রামারের সূক্ষ্ম জায়গাগুলো দেখেন। হি ওয়াজ এ স্টুডেন্ট, নীলুফা আপা একটু কথা বলবেন। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। তো এখানে আমি বলেছি যে পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। তো এই ওয়াজটা কিন্তু অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে অজয়ার, অ্যামিজারের পাস্ট ফর্ম অজয়ার। আর এদের ভি থ্রি মানে বি ভার্বের 3টা ফর্ম হয় প্রত্যেকটা ভার্বের, যেমন ভি1 ভি2 ভি3। তো বি ভার্বের ভিতরে ভি1 হচ্ছে অ্যামিজার, আর ভি2 হচ্ছে অজয়ার, আর ভি3 হচ্ছে বিন। ভি3টা যদি আমি লিখি কেমন দাঁড়ায়? BEEN। এই বিন শব্দের অর্থ হচ্ছে হইয়াছে বা গিয়াছে বা থেকেছে, এরকম। যদি আমি কখনো একটা বাক্য বলি, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, তখন কি হবে? হ্যাভ ইউ এভার,
হ্যাভ ইউ ইভার, ইভার মানে কখনো, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার? এই দেখেন হ্যাভ ব্যবহার করেছি, আর এখানে বি ভার্বের ভি থ্রি দিতে হবে, মনে রাখবেন বি ভার্বের ভি থ্রিটা হচ্ছে বিন, বিন এবং বিং। হুম, ভাষাটা নিয়ে সব সময় গবেষণা করবেন, একটা নতুন ভাষা আমরা এত। হুম, অবশ্যই বলেন, হোয়াট ইজ ইউর কোশ্চেন? হুম 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 করতে চাই, তাহলে সেখানে কি হবে? উই আর প্লেইং, প্লেইং ফুটবল। না, পাস্ট ইনডেফিনিট না, বলতে চাচ্ছেন পাস্ট কন্টিনিউয়াস। উই ওয়াজ প্লেইং ফুটবল। হুম, এটাও তো সেম হয়, আমরা ক্রিকেট খেলে আছি। আমরা ক্রিকেট খেলিয়েছি। আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি। হুম, কথা হচ্ছে যে past indefinite এবং past continuous, এটার বাংলাটা কি আছে? ধন্যবাদ। এটার বাংলাটা একটু দেখেন, আমি দেখাই। বাংলাটা হচ্ছে যে পাস্ট ইনডেফিনিট, এটা এখানে সবারই কম বেশি সমস্যা থাকে। যার পাশে শব্দ হচ্ছে একটু মিউট করব প্লিজ, কারো পাশেই তো আহ, আচ্ছা দেখি, না আপনার পাশে শব্দ হচ্ছে না, ঠিক আছে। হুম, আচ্ছা শুনেন, তারপরে আপনারা বললেন। এখানে বলা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের কি দিয়ে কিভাবে আমরা গঠন করব? পাস্ট ইনডেফিনিট টেন্সের আপা বলছে যে বাংলাটা নিয়ে একটু কথা বলতে। তো যেমন দেখেন, তারা ক্রিকেট খেলেছিল, আমাদের অনেকেরই এই জায়গায় সমস্যা, বাংলাটা আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। তারা ক্রিকেট খেলেছিল, এখানে শেষে কি আছে? ল রয়েছে। এই যে দেখেন এখানে লিখেছি ল, লাম, লেন, অর্থাৎ আমি একটা ছন্দ দিয়ে বলে থাকি পাস্ট ইনডেফিনিটের বাংলা বাক্যের শেষে লাম লেম ল তাম তেম ত। আমার সঙ্গে মনে মনে বলেন, লাম লেম ল তাম তেম ত। এই, হ্যাঁ এগুলো থাকে। যেমন দেখেন, তারা ক্রিকেট খেলেছিল, আমি খুব সহজে বুঝাই দিচ্ছি, খেলেছিল, কখন খেলেছিল? গতকাল বা আজকে সকালে, মানে সময়টা অতীত হয়ে গেছে, এখন আর সে সময়টা নেই। যদি বলা হয়, বর্ণাপাকে বললাম যে আপা আমি গতকাল একটা মোবাইল কিনেছিলাম, সে সময়টা কিন্তু গত হয়ে গেছে, আজকে সে সূর্য ডুবে গেছে, এখন কিন্তু অনেক সময় পেরিয়ে গেছে। তারপর বললাম যে আমি গত মাসে ঢাকায় গিয়েছিলাম। তো এই যে গিয়েছিলাম, করেছিলাম, দেখেছিলাম, অর্থাৎ আপনি সেন্সটা বুঝবেন, ভাবটা বুঝবেন যে কাজটি করা হয়েছিল অনেক আগে। এখানে নীলুফাফা বলছে যে স্যার আমি কানাডায় এসেছিলাম 5 বছর আগে বা 3 বছর আগে, এসেছিলাম, এটা হচ্ছে ইনডেফিনিট, অর্থাৎ মনে রাখবেন সাধারণভাবে অতীতকালে কোনো কাজ হয়েছিল, সাধারণভাবে অতীতকালে কোনো কাজ হয়েছিল এমন বুঝালে তাকে পাস্ট ইনডেফিনিট বলে। এর বাংলাটা কি হবে বলেন তো? বাংলা আমরা অনেকেই জানি না, কিন্তু এর বাংলাটা হবে হচ্ছে, পাস্ট ইনডেফিনিটের বাংলা হচ্ছে সাধারণ অতীতকাল। পাস্ট ইনডেফিনিটের বাংলাটা হচ্ছে সাধারণ অতীতকাল। হুম, সাধারণ অতীতকালটা কেমন হয়? আমি স্কুলে গিয়েছিলাম, সে ভাত খেয়েছিল, বাংলা ক্রিয়ার শেষে লাম লেম ল তাম তেম ত, এইগুলা কিন্তু থাকবে। কোথায় থাকবে? বাংলা ক্রিয়ার শেষে, একটু মনে রাখবো। সে বাজারে গিয়েছিল, আমি বাজারে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম? বলছে যে আমি সকালে বাজারে গিয়েছিলাম, আমি 1 মাস আগে বাজারে গিয়েছিলাম। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল। আর যদি বলা হয় এই বাক্যটা, তারা ক্রিকেট খেলেছিল, আচ্ছা নীলুফা আপাকে দিয়ে করে, আপা একটু বলেন, তারা ক্রিকেট খেলেছিল, এই বাক্যটার, তারা ক্রিকেট খেলেছিল, এই বাক্যটার পাস্ট কন্টিনিউয়াস কি হয়? তারা ক্রিকেট, এই ভার্বটা পরিবর্তন হবে, বলুন। তারা ক্রিক ইয়েস, খেলতেছিল, এই যে আপনি নিজে নিজে বুঝে গেছেন। এই বাক্যটা কি হবে? আমি বাজারে গিয়েছিলাম, এটার পাস্ট কন্টিনিউয়াস কি হবে বলেন? আমি বাজারে যাইতেছিলাম। ইয়েস। যদি বলেন তো আমি গতকাল, সরি, আমি একটি বাড়ি তৈরি করেছিলাম, এটার কন্টিনিউয়াস কি হয়? আমি একটি বাড়ি তৈরি, হ্যাঁ আই এম বিল্ডিং আ বিল্ডিং, আই এম বিল্ডিং আ বিল্ডিং অথবা হাউস, আ বিল্ডিং অথবা হাউস। হাউস, হাউস বা হোম যাই বলেন। এখন শুনেন, আপনি মোটামুটি বুঝতে, তৈরি কোর্স, করতেছিলাম, করতেছিলাম। হুম, টেন্সটায় যার যেখানে সমস্যা, সর্বপ্রথম
একেবারে শুরুতেই আপনি যে কাজ করুন না কেন, একটা বিল্ডিং তৈরি করতে গেলে নিশ্চয়ই আপনারা দেখেছেন মাটির অনেক গভীরে মাটি খুঁড়ে সেখান থেকে বিল্ডিং এর ভিতটা গড়ে আনতে হয়। তো এই ভাষাটা দাঁড়িয়ে আছে টেন্সের উপরে। টেন্সে যদি বিন্দুমাত্র কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা পারবো না। তো যাই হোক, আমরা টেন্সটা নিয়ে কথা বলছি, আরো বলবো। এখন বলেন, এই যে 8 প্রকার টেন্স বলেছিলাম, কি কি মনে আছে? সেটা হচ্ছে, ধরেন আমাদের দেখি আমরা ধরি, হ্যাঁ আপনাকে দিয়ে ধরি। আপনি পাস্ট ইনডেফিনিটের আমি একটা বাক্য দিচ্ছি, বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। যেমন আহ, যদি বলা হয় সুমন একটা চিঠি লিখেছিল। রোড আর লেটার। ধন্যবাদ। সুমন একটা চিঠি লিখিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস। someone is writing a letter. সুমন ওয়াজ রাইটিং এ লেটার, কি বলবো বলেন? সুমন ওয়াজ, someone সুমন ওয়াজ রাইটিং আ লেটার। আচ্ছা, যদি বলা হয় এইটা ফিউচার টেন্স যদি করি, সুমন একটা চিঠি লিখবে, তখন কেমন হয় বলেন তো? একেবারে সহজ। হ্যাঁ, সুমন উইল, থ্যাংক ইউ, সুমন উইল রাইট আ লেটার। আর এটা যদি যদি বলি সুমন একটা চিঠি লিখতে থাকবে, তখন কি হবে? been write a letter. সুমন একটা চিঠি লিখতে থাকবে, এটা হবে সুমন উইল বি রাইটিং এ লেটার। এক, হ্যাঁ, একটা কথা আমরা মাথায় রাখবো সর্বদা, সেটা হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হোক, যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্বের পর আইএনজি। কি বলেছি বলেন? যে কোনো কন্টিনিউয়াস টেন্স, পুরো বাক্যটা বলেন। দেখেন, ওই পাঠশালায় যেভাবে পড়াতো না, আমি কিন্তু স্টুডেন্টকে ওইভাবে পড়াতে পছন্দ করি। অর্থাৎ আমি যা বলেছি পুরো বাক্যটা বলেন, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের পরে কে বা ইয়েস, ভার্বের পর আইএনজি, এই যে কথাটা বললেন না, এটা কিন্তু আপনার মনের ভিতরে একবার লেখা হয়ে গেল। হুম। তো যে কোনো টেন্সে ভার্বের পর আইএনজি হয়, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে। যেমন আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। হুম। যদি বলা হয় আমি যেতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি গোয়িং। আমি যেতে থাকবো, কি হবে বলেন? আই উইল বি গোয়িং। হ্যাঁ, আমি আবারও বলছি, টেন্সটা আমাদের খুব ভালোভাবে সম্পন্ন করতে হবে, কভারেজ দিতে হবে। টেন্সে বিন্দু মাত্র যেন কোনো সমস্যা না থাকে। আচ্ছা, আমি যদি আরো একটু আসি, বর্ণা আপা একটু আনমিউট করবেন প্লিজ। আপনাকে, হ্যাঁ এইটাকে, এইটা দিয়ে আপনাকে অন্যভাবে একটু শিখাই। এই যে বাক্যটা দেখেন, সে ভাত খেলো, সে ভাত খেলো, হি এট রাইস। সে ভাত খেলো, হি এট রাইস, এইটার নেগেটিভটা বলেন তো আপনি। সে ভাত খেলো না। এটাকে কিন্তু আমরা এইভাবে বলতে পারি, দেখেন, সে ভাত খেলো। এইটা না বলে আমরা এইভাবে শিখেছি যে সে ভাত খেয়েছিল। তো খেয়েছিল বললে যা বোঝায়, সে ভাত খেলো, একই কথা কিন্তু। তো এইটার নেগেটিভ কি হয়, না বোধকটা কি একটু বলা যাবে? নেগেটিভ, he did that. ধন্যবাদ। এই যে পড়া যা পড়িয়েছি মনে আছে। হি ডিড নট ইট রাইস, এই ডিডের পরে আবার অনেকে এট দেয়। হি ডিড নট এট রাইস। আচ্ছা, বর্ণা আপার পাশে ফ্যান চলছে নাকি? কোনো একটা ব্যাড সাউন্ড আসতেছে কম বেশি। আমার এখানে ফ্যান চলতেছে বাট আমি তো ফ্যান ঘুরে। না, একটা খট 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 শব্দ আসতেছিল। আচ্ছা, এবার মনে হয় একটু বন্ধ, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। শুনুন এখন, বলেছেন সে ভাত খেয়েছিল, হি এট রাইস। সে ভাত খায়নি, হি ডিড নট ইট রাইস। এটার ইন্টারোগেটিভ কি হবে? সে কি ভাত খেয়েছিল? ছিল হ্যাঁ, না। না এটা দেখেন, ওই যে ডিডটা সবার প্রথমে আনলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ডিড হি ইট রাইস, ডিড হি ইট রাইস। হ্যাঁ, Did বুঝতে he পেরেছেন? মানে right? আমি আপনাকে বুঝাই দিই, বুঝতে হবে সবসময় বিষয়টা, বুঝবেন। আমি একটা উদাহরণ দিয়েছিলাম মনে আছে, যে মনে করেন আপনি ওই যে একটা মানুষকে একটা মাছ দিলেন, বড় একটা মাছ, রুই মাছ বা যে কোনো একটা কাতলা মাছ আপনি খাওয়ার জন্য তাকে গিফট করলেন। তো ওই মানুষটা কিন্তু, এটা চায় না, একটা প্রবাদ, চীনা প্রবাদ। ওই মানুষটা ওই মাছটা খেলো, খাওয়ার পরে কিন্তু যখন খাওয়া শেষ হয়ে যাবে, 1 দিন বা 2 দিন ধরে খেলো, পরে সে কিন্তু আর মাছ পাচ্ছে না। কিন্তু আপনি যদি তাকে একটা মাছ উপহার না দিয়ে একটা মাছ ধরার আপনি বড়শি কিনে দেন, ওই যে বড়শি দিয়ে মাছ ধরে না, অথবা তাকে মাছ ধরা শিখায় দেন, সে কিন্তু সারা জীবন মাছ ধরে ধরে খালে, বিলে, নদীতে বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে খেতে পারবে। তো ইংরেজি ভাষাটা ঠিক তাই, আপনাকে নিজের মন থেকে শিখতে হবে। হ্যাঁ, তাহলে আপনি নিজে নিজে অনেক বাক্য বলতে পারবেন। তো এই যে কথাটা বললাম, সে ভাত খেয়েছিল, হি এট রাইস। সে ভাত খায়নি, হি ডিড নট ইট রাইস।
সে কি ভাত খেয়েছিল, ওই যে ডিড নট বলেছি না, ডিডটাকে সবার প্রথমে আনতে হবে। ডিড হি ইট রাইস? হুম, ডিড হি ইট রাইস বলেন। Did he হুম। did এবং একটা জিনিস আমরা প্রায় ভুল করে থাকি, এই ডিড হি ইট রাইস এই বাক্যটা হচ্ছে মানে একটা প্রশ্নবোধক বাক্য, এটা শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ডিড হি ইট রাইস। তো এইটা দিতে কিন্তু আমরা যেন ভুলে না যাই। আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? সে কি ভাত খায়নি? তখন বলেন কি হবে? সে কি ভাত খায়নি? বলেন ডিডেন্ট হি? না, ভালো করে বুঝে বলেন, সে কি ভাত খায়নি কি হবে? she ওই ডিডের সঙ্গে শুধু একটা নট দিতে হবে। ডিডেন্ট ইট রাইস, who ডিডেন্ট ইট রাইস। আচ্ছা, didn't তাহলে এবার খুব rice? কুইকলি আপনারা দ্রুত। হুম। ইন্টারোগেটিভ আমি আসলে এটা ভালো একটা বুঝি না স্যার, দুঃখিত। আমি আমাকে ক্লাস করাইছেন কিনা তাও আমার মনে নাই। ধন্যবাদ। যখনই সমস্যা থাকবে এভাবে মন খোলাভাবে বলবেন, কোনো কিছু গোপন করা যাবে না। তো আমি আরেকটু বুঝাই, হ্যাঁ, বলছি যে এখানে আমি একটু লিখে দেখাই, লিখলে আপনাদের সুবিধা হবে। যেমন একটা বাক্য লিখলাম, হি এট রাইস, আমি লিখে বড় করব, হি এ টি ই, হি এট রাইস, আর আই সি ই। এটা লিখলাম হচ্ছে হি এট রাইস, এর অর্থ হচ্ছে সে সে ভাত খেয়েছিল, হি এট রাইস। আচ্ছা, এর পাস্ট নেগেটিভ হবে কি না বোধক? হি ডিড নট, হি ডিড নট, হি ডিড নট ই এ টি ইট রাইস, আর আই সি ই, হি ডিড নট ইট রাইস। আচ্ছা, একটু দেখতে থাকেন। তাহলে এটা কি বুঝলেন? এটা হচ্ছে হি এট রাইস, সে ভাত খেয়েছিল। আর সে ভাত খায়নি, হি ডিড নট ইট রাইস, সে ভাত খায়নি। আচ্ছা, এটা আমি বুঝাই দিচ্ছি, আগে লিখে নি। আর যখন প্রশ্নবোধক করব তখন এই যে একটা ডিড লিখেছি সাবজেক্ট হি এর পরে, এটা সবার প্রথমে আসবে, কি হবে? ডিড হি, তখন এট হবে না কিন্তু, ইট মূল ফর্মে ফিরে আসবে। ডিড দিলে যে কোনো ভার্ব মূল ফর্মে ফিরে আসে। ডিড হি ইট রাইস, ই এ টি ইট রাইস, আর আই সি ই। কি লিখলাম? ডিড হি ইট রাইস, এবং এখানে আমাকে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, আর পরে কি লিখবো? এই ডিডের সঙ্গে দেখেন, আমি বর্ণ আপা যেটা বুঝতে পারিনি এখানে বুঝাই, দেখেন ডি আই ডি, হুম, ডিড। আর এরপরে হচ্ছে আমি শুধু একটা জাস্ট, এটা হচ্ছে কোথায় জানি উপরের দিকে আছে, এরপরে একটা ইয়ে হবে, ডিড হি, আচ্ছা ওয়েট, এটা উপরের দিকে এই চিহ্নটা হবে। কম হ্যাঁ, ডিডেন্ট মানে ডি আইডি আছে, আমি লং ফর্মে লিখে দেই ডিড নট। হ্যাঁ, এটাকে আমি শর্ট ফর্মে লিখতে দিই, ডিডেন্ট হি ইট রাইস, ই এ টি ইট রাইস, আর আই সি ই। আচ্ছা, আমি বড় করে বুঝাই দিই, দেখেন এ খুব খুব সহজ এই বিষয়গুলো। না, মানে এই যে আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ এটা বলছেন, আমি আসলে এই এভাবে তো এইবার বুঝতে বুঝাই, পারছি দেখেন না। এই যে প্রথম বাক্য লিখেছি হি এট রাইস, সে ভাত খেয়েছিল। এখানে কিন্তু ইট না দিয়ে, যেহেতু পাস্ট ইনডেফিনিট, এই ইট ফর্মের যে ভি টু ফর্ম এট, সেটা দিয়েছি। সে ভাত খেয়েছিল, সে খেলা করেছিল, সে বাড়ি গিয়েছিল, সে বাজারে গিয়েছিল। আর এটাকে যখন নেগেটিভ করব, এটা তো আপনি জানেনই যে পাস্ট ইনডেফিনিটে নেগেটিভ করতে গেলে ডিড নট আসে, আর প্রেজেন্ট ইনডেফিনিটে ডু নট বা ডাজ নট আসে। প্রেজেন্ট ইনডেফিনিটে ডু নট বা ডাজ নট আসে। তো এখানে কি এসেছে? এখানে এসেছে হি ডিড নট ইট রাইস, হি ডিড নট ইট রাইস। হুম, এটার অর্থ হচ্ছে সে ভাত খায়নি। আর যখন আপনি প্রশ্নবোধক করবেন তখন এই নটটাকে কেটে দিতে হবে, ডিড রাখতে হবে, ডিড। এই ডিডটাকে সবার শুরুতে আনতে হবে, ডিডটাকে সবার প্রথমে আনতে হবে। তারপর কি করতে হবে? ডিড হি ইট রাইস, এই যে প্রথম যে বাক্যটা হি এট রাইস, এই এট রাখা যাবে না। ডিড ব্যবহার করলে ডিডের পরে ভার্বের যে ফর্মটা হবে সেইটা সর্বদা ভি ওয়ান ফর্মে হয়, বেস ফর্মে হয়। তো ডিড হি ইট রাইস, সে কি ভাত খেয়েছিল? ডিড হি ইট রাইস, সে কি ভাত খেয়েছিল? আর এখানে যদি বলি সে কি ভাত খায়নি, সে কি ভাত খায়নি, তখন কি হবে? এই যে দেখেন প্রথমে যেটা লিখেছেন মানে প্রশ্নবোধক ডিড হি ইট রাইস, এই ডিডের সঙ্গে শুধু একটা নট যোগ করবো, আর কিছু না। ডিড নট হি ইট রাইস, ডিড নট হি ইট রাইস। অর্থাৎ ব্যাপারটা এমন, যেভাবে আপনি ইন্টারোগেটিভ করেছেন সেইভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যাবে, শুধু এই ডিডের সঙ্গে নট যোগ করতে হবে। ডিড নট হি ইট রাইস, ডিড নট হি ইট রাইস।
সে কি ভাত খায়নি? কথাটা বুঝতে পেরেছেন? হি এট রাইস, সে ভাত খেয়েছিল। হি ডিড নট ইট রাইস, সে ভাত খেয়েছিল না বা সে ভাত খায়নি। ডিড হি ইট রাইস, সে কি ভাত খেয়েছিল? ডিড হি ইট রাইস, সে কি ভাত খেয়েছিল? আরেকটা কি হবে? ডিড নট হি ইট রাইস, ডিড নট হি ইট রাইস। হুম। তো এইগুলা কিন্তু আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, আমাদের সময় গড়িয়ে যাচ্ছে, আমরা আরো অনেক কিছু শিখবো। এখন আমরা, আমাদের মিশন হচ্ছে 12টা টেন্সের ভিতরে থেকে আমরা মূলত 8 প্রকার টেন্স ভালোভাবে শিখব। প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার এইটা, আর পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস, এগুলো আমরা খুব ভালোভাবে শিখে নিব। আচ্ছা, এবার আমরা একটু দেখব যে কিভাবে এই বাক্যগুলো আমরা কোথায় তৈরি করতে পারি। আমাদের প্রয়োগ ক্ষেত্র, যেমন ফিউচার টেন্স ব্যবহার করে যদি বলি যে আমি স্কুলে যাব, তখন কি হয়? আই উইল, আই উইল, আই উইল গো টু স্কুল। আচ্ছা, এইটা বলেন শুধু, আমি যাব, আই উইল গো। আমি খাবো, আমি খাবো, আমি খেলবো, আই উইল প্লে। আমি লিখবো, আই উইল রাইট। আমি সাহায্য করব, আই উইল হেল্প। আমি রান্না করব, আই উইল কুক। আমি ভাত রান্না করব, আমি তরকারি রান্না করব, কারি। আমি টক রান্না করব, টক রান্না করেন তো? টক দিয়ে খেয়েছেন কখনো? অনেকে চেনে না কিন্তু আবার। আই উইল, আই উইল কুক। হ্যাঁ, যদি টক ইংরেজি না জানেন তাহলে আই উইল কুক টক, সুন্দর। না শুনেন, এটা এটা কিন্তু আমি সবাইকে বলি যে যে ইংলিশটা না জানা হবে এটা কিন্তু এখানে বসাই দিতে হবে। না, যেমন নীলুফা আপা এখন কিন্তু, নীলুফা আপা কানাডা থেকে ক্লাস করছে, এখন কানাডায় কি টক চেনে কি না এটা আমার সন্দেহ হচ্ছিল। বর্ণা আপা হংকং রয়েছে, হংকং এ আসলে টক চেনে কিনা। যাই হোক, টক ইংলিশটা হচ্ছে সাওয়ার। সাওয়ার মানে টক, একটু লিখে রাখবেন। হুম। হুম। তারপর আমি খিচুড়ি খাই। হুম। তা আমি বলেছিলাম, স্যার আর আই ইট খিচুড়ি। হ্যাঁ। হুম। এই খিচুড়ি তো সবাই হাসে। কি আমি তো পারি না, আমি হ্যাঁ। সর্বশেষ বুদ্ধিমানের কাজ তো হুম। তুমি পারো না, তো তুমি বলছো এই খিচুড়ি কিন্তু হচ্ছে হট পট। অবশ্যই ভালো, অবশ্যই আপনি ভালো বলেছিলেন। একটা বিষয় দেখেন, খুব মন মন দিয়ে কথাটা লিখে রাখবেন মনের খাতায়। সেটা হচ্ছে, কালকে দেখলাম আমাদের ওই মুনির স্যার একটা কথা বলছে, উনি অনলাইনে ইংলিশ পড়ায়, অনেক ভালো একজন স্যার। তো উনি কথাটা ওনার প্রোফাইলে লিখছে আইডিতে, যে ভাষাটা শিখতে গেলে, ইংরেজি ভাষাটা শিখতে গেলে আপনাকে, আপনি যত গ্রামার জানেন, যত ভোকাবুলারি জানেন, কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? আপনাকে কথা বলার চেষ্টা করতে হবে। এই যে যেমন আপনি বললেন, আই ওয়াজ ইটিং খিচুড়ি, আপনি খিচুড়ির ইংরেজি জানেন না কিন্তু বাক্যটা আপনি করে ফেলেছেন। হ্যাঁ, এটা কিন্তু বাংলিশ ইংলিশ হয়ে গেল, তারপরও কিন্তু আমি বলবো একদিক থেকে সেন্টেন্সটা কারেক্ট, যে আই এম ইটিং খিচুড়ি। কিন্তু যখন আপনি, আপনার প্রয়োজন বোধ হবে যে তাই তো, সেন্টেন্সটা ঠিক আছে স্যার, ঠিক আছে না? কারণ খিচুড়ি মানেই তো খিচুড়ি। খিচুড়ি তো আসলে অনেক আইটেম দিয়ে রান্না করা, এটাই তো খিচুড়ি, বলে না জগা খিচুড়ি পাকিয়ে গেছে বিষয়টা। এখন, এখন খুব মজার ক্লাস হচ্ছে আজকে। এখন বিষয়টা হচ্ছে, যে ওয়ার্ডের মানে আমরা না জানবো, এই মিনিংটা কিন্তু আমাদেরকে জানতে হবে। কিভাবে জানবেন? আপনি ওই সময় ব্যবহার করলেন, যেহেতু আপনি জানেন না যে আই ওয়াজ ইটিং খিচুড়ি। এবার পরে যখন আপনি ওই তার সঙ্গে কথা বলে আপনি নিরিবিলি বাসায় আসলেন খুব ফ্রি টাইমে, তখন আপনি আপনার মোবাইল ডিকশনারিতে বা আপনার ইসে আপনি ওইটা বের করবেন। আপনার আজকাল তো সার্চ দিলেই সব চলে আসে। তো এটা তখন আপনি লিখবেন যে খিচুড়ির ইংরেজি কি। এটা গুগলে বা আপনি চ্যাট জিবিটি, জেমিনি, অনেক কিছু আছে, এখানে সার্চ দিলেই চলে আসবে। অর্থাৎ যখন, হসপস, হ্যাঁ অনেকগুলো। হুম। হসপস। হুম। বাসা আসলে তো আমি করছি এটা, দেখেন, এটা কিন্তু আপনি ইচ্ছা করলেও আর ভুল হবে না। এটা আপনি ইচ্ছা করলেও, কারণ এটা আপনার একটা মানে ঘটনার মাধ্যমে শেখা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা কথা বলতে গেলে দেখেন, খাদ্য, আমরা অনেক খাবার খাই। যেমন এই যে বর্ণা পাইসে রয়েছে হংকং, চাইনিজ খাবার খাওয়া হয়, তারপরে বাঙালি খাবারও পাওয়া যায়। এখন আমি বলতে চাই যে, আপনি যে খাবারটা খাইবেন, মনে করেন এখন রাতের খাবার, যেমন বাংলাদেশে এখন 8টা 40 বাজে, 42 বাজে, আমি রাত 10টায় খাবার খাবো। এখন কথাটা হচ্ছে, আপনি যা খেতে যাবেন, যা খাবেন, প্রত্যেকটা খাবারের
বাংলা অর্থ মানে বাংলা থেকে ইংরেজি জানার চেষ্টা করবেন। আপনি খিচুড়ি খাচ্ছেন, মনে মনে ভাববেন, তাই তো, আমি তো খিচুড়ি খাচ্ছি, আমি কি খিচুড়ির ইংলিশটা জানি? আপনি দই দিয়ে ভাত খাচ্ছেন, আপনি দইয়ের ইংলিশটা জানার চেষ্টা করবেন। অর্থাৎ যত প্রকার খাদ্য, ফুড মেনু রয়েছে, ফুড আইটেম, এইগুলোর ইংলিশ জানতে হবে বাংলা থেকে। পাখি, বিভিন্ন রকমের পাখি দেখা যায়, তাই না, পাখির ইংরেজি জানতে হবে। অনেক রকমের মাছ খাই আমরা, মাছের ইংরেজি জানতে হবে। পৃথিবীতে অনেক রকমের ফুল দেখতে পাওয়া যায়, ফুল, কয়টা ফুলের ইংরেজি নাম আমরা জানি? হুম। এইভাবে কিন্তু আমাদেরকে ভোকাবুলারিটা এনরিচ করতে হবে। বিশেষ করে সবজিগুলার নাম আপনি জানবেন, অনেক রকমের সবজি দিয়ে আমরা ভাত খাই। এই যে যেমন এখন বর্ষাকাল, এখন কাকরোল পাওয়া যায়, পটল পাওয়া যায়, বরবটি সিম পাওয়া যায়, আরো অনেক কিছু, তাই না? শীতকালে তো আরো বেশি পাওয়া যায়। তো এইগুলোর কিন্তু আমাদেরকে নাম জানতে হবে। এইগুলো আপনি জানবেন, জানার পরে লাগে লাগে, আচ্ছা, এগুলো আমি গ্রুপে দিয়ে দিব, আজকে শেয়ার করব। বিভিন্ন ফুলের নাম, ফলের নাম। যেটা বলেন স্যার ও, তাহলে। ওই যে সাওয়ার বলেছি, সাওয়ার, সাওয়ার, SOUR। এটা লিখে রাখেন একটু, হ্যাঁ। যাই হোক, তো এটা দিয়ে আমরা এই ওয়ার্ডগুলো জানবো। হুম হুম, অবশ্যই অবশ্যই, কারণ যেহেতু আজকে একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা এটা শিখতেছি, তাই না? এটা আমরা আর কিন্তু ইচ্ছা করলেও আপনার ভুল হবে না। হুম। আচ্ছা, তো আমরা একটা বিষয় একটু জানবো, সেটা বিষয়টা হচ্ছে এরকম, জাস্ট ওয়েট। আমরা টেন্স যতক্ষণ ঠিক হয়ে যাবে, টেন্সের পরে কিন্তু আমরা, জাস্ট ওয়েট। আচ্ছা, কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স, আমি এখানে না, আমি আরেকটু ব্যাকে যেতে চাচ্ছিলাম। কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স, আচ্ছা, আমি ধীরে ধীরে এক একটা করে বের করি। কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স, ক্লজ, তারপর হচ্ছে কোয়াজেটিভ ভার্ব, কোয়াজেটিভ ভার্ব, তুমি গো, কোয়াজেটিভ ভার্ব, কোয়াজেটিভ ভার্ব আই মেক। আচ্ছা, কোয়াজেটিভ ভার্বটা আমাদের কথা বলতে গেলে প্রায়ই আমাদের কাজে লাগে, কোয়াজেটিভ ভার্ব। এই কোয়াজেটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। কোয়াজেটিভ ভার্বের অর্থটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। কাউকে দিয়ে, কাউকে দিয়ে বাধ্যতামূলকভাবে কোনো কিছু করিয়ে নেওয়া অর্থে মেক ব্যবহার করা হয়। মেক, মনে রাখবো আমরা, কাউকে দিয়ে জোর করে কোনো কিছু করিয়ে নেওয়া অর্থে মেক ব্যবহার করা হয়। যেমন আমি করিমকে দিয়ে কাজ করাই, আমি করিমকে দিয়ে কাজ করাই, হ্যাঁ, আমি করিমকে দিয়ে কাজ করাই, কি হবে দেখেন, সাবজেক্ট প্রথমে আই, কোয়াজেটিভ ভার্বটা হচ্ছে এখানে মেক, আর নাউন বা প্রোনাউন মানে একজনের নাম করিম, এটা নাউন। V1 হচ্ছে ডু, ডু মানে করা বা করানো, আর এক্সটেনশন হচ্ছে দা ওয়ার্ক। তাহলে বাক্যটা কি হবে? আই মেক করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করাই। আই মেক করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করাই। হুম। আচ্ছা, তারপর আছে দেখেন, সাবজেক্ট প্লাস মেক প্লাস নাউন বা প্রোনাউন প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন। একটু কষ্ট করে মনে রাখবো, সাবজেক্ট মানে কর্তা, তারপর মেক, তারপর নাউন বা প্রোনাউন, তারপর ভার্বের V1, তারপর এক্সটেনশন। যেমন দেখেন, আই মেক করিম ডু দা ওয়ার্ক, এই সোজাসুজি যেগুলো আছে এগুলো পড়ে নিবেন। আই মেক করিম ডু দা ওয়ার্ক এর অর্থ হচ্ছে আমি করিমকে দিয়ে কাজটি করাই, আমি করিমকে দিয়ে কাজটি করাই। এটা হচ্ছে আই মেক করিম ডু দা ওয়ার্ক। 1 মিনিট, আমি একটু পড়াই। এখানে মেক হচ্ছে কাউকে কোনো কিছু করতে বাধ্য করানো, যখন হয় তখন মেক আসে। তারপর দেখেন, ইউ মেড মাই হাজব্যান্ড কুক রাইস, তুমি আমার স্বামীকে দিয়ে ভাত রান্না করিয়েছিলে। হি উইল মেক হিম ক্লিন দ্য রুম, হি উইল মেক হিম ক্লিন দ্য রুম, সে রুমটা পরিষ্কার করিয়ে নিবে। রনি ইজ, রনি ইজ মেকিং হার কাট মাই হেয়ার, রনি আমার চুল কেটে দিচ্ছে। দে ক্যান মেক ব্রিং টি, তাদেরকে দিয়ে চা আনানো যেতে পারে। আমি করিমকে দিয়ে কাজ করিয়েছিলাম, এই করিয়েছিলাম বললে পাস্ট টেন্স, তখন মেড হবে। আই মেড করিম ডু দ্য ওয়ার্ক, আই মেড করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করিয়েছিলাম। হুম।
আমি করিমকে দিয়ে কাজ করাবো। আই উইল মেক করিম ডু দ্য ওয়ার্ক। আই উইল মেক করিম ডু দ্য ওয়ার্ক, এখানেও কিন্তু টেন্স চলে এসেছে, কিন্তু কি হয়েছে এখানে প্রত্যেকটা জায়গায় শুধু উইল, তারপরে এই যে মেড, পাস্ট টেন্স হলে মেকের পাস্ট টেন্স মেড। হুম। তারপরে যেহেতু ফিউচার টেন্স তাহলে উইল, আমি করিমকে দিয়ে কাজ করাবো। আচ্ছা, এই বাক্যগুলো নিশ্চয়ই দেখা যাচ্ছে। বর্ণ আপা একটু পড়েন তো 1 থেকে 8 পর্যন্ত, ইংরেজি প্লাস বাংলা। আই মেক ওকে। করিম ডু দ্য ওয়ার্ক। করিম ডু দ্য ওয়ার্ক, হুম। আমি করিমকে দিয়ে কাজ করাই। হুম। আই মেড করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করিয়েছিলাম। হুম। আই উইল মেক করিম ডু দ্য ওয়ার্ক, হুম। আমি করিমকে দিয়ে কাজ করাবো। হুম। আই এম মেকিং করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করাচ্ছি। হুম। আই হ্যাভ মেড করিম ডু দ্য ওয়ার্ক, হুম। আমি করিমকে দিয়ে কাজটি করিয়েছি। হুম। আই ক্যান মেক করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করাতে পারি। হুম। আই কুড মেক করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারতাম। হুম। আই শুড মেক করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করানো উচিত। স্যার আমি এখানটা মোটামুটি সবগুলো বসে, এখানে চেঞ্জিংটা কোথায়? আই মেক, এখানটা হচ্ছে আই মেকের যে পাস্ট ফর্ম, সরি প্রেজেন্ট ফর্মটা আছে, প্রেজেন্ট ফর্ম মেক দিয়েছে, মানে করাই। তারপর মেড হচ্ছে পাস্ট ফর্ম এবং করিয়েছিলাম। আর আই উইল মানে করাবো, এটা হচ্ছে ভবিষ্যতে করাবো। ধন্যবাদ, আই বলুন বলুন। হুম। আই অ্যাম মেকিং, হ্যাঁ আই অ্যাম মেকিং 4 নম্বরে যেটা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি করিমকে দিয়ে কাজ করাচ্ছি। আই অ্যাম মেকিং করিম ডু দ্য ওয়ার্ক। হুম। আমি করিমকে দিয়ে কাজটি করিয়েছি। আই হ্যাভ মেড করিম ডু দ্য ওয়ার্ক। এই যে করিয়েছি, আই হ্যাভ মেড করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে দিয়ে, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারি, এখানে কোনো টেন্স না, এটা হচ্ছে মডাল ভার্ব ব্যবহার করেছি, মডাল। মডাল। আই ক্যান মেক করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারতাম। আই কুড মেক করিম ডু দ্য ওয়ার্ক। খুড, ক্যানের পাস্ট টেন্স খুড। তিনটা মডাল ভার্ব এখানে, এখানে তিনটা দিয়েছি, 6 7 8। ক্যান, কুড, শুড। আই ক্যান মেক করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করাতে পারি। আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারতাম। আই কুড মেক করিম ডু দ্য ওয়ার্ক, আমি করিমকে, আমার করিমকে দিয়ে কাজ করানো উচিত। আই শুড মেক করিম ডু দ্য ওয়ার্ক। আই শুড মেক করিম ডু দ্য ওয়ার্ক, আমার করিমকে দিয়ে কাজ করানো উচিত। করিমকে দিয়ে আমার কাজ করানো উচিত। হুম। হুম। আচ্ছা, তাহলে এই বাক্যগুলো আমরা কিভাবে করলাম? এই বাক্যগুলো হচ্ছে আমরা ঠিক এইভাবে কমপ্লিট করলাম, মেক দিয়ে। কি দিয়ে করেছি বলেন? মেক দিয়ে, হ্যাঁ। এখানে আপনি মেক আনতে পারেন, উইল মেক আনতে পারেন, মেড আনতে পারেন, অ্যাম, ইজ, আর প্লাস মেকিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বা হ্যাজ মেড, হ্যাভ বা হ্যাজ মেড, তারপর হচ্ছে ক্যান মেক, তারপর কি দিয়েছি? ক্যান মেক। আচ্ছা, এরপর দেখবো আই মেক করিম ডু দ্য ওয়ার্ক। জাস্ট ওয়েট। কোয়াজেটিভ ভার্ব, হ্যাঁ, তো এইবার আমরা একটু সংজ্ঞাটা দেখি। কোয়াজেটিভ ভার্বের মূলত অর্থটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন সিনেমার কিন্তু একজন পরিচালক থাকে, প্রযোজক। উনি নিজে কিন্তু সিনেমায় অভিনয় করে না, উনি কি করেন, নায়ক নায়িকাদের দিয়ে কিন্তু অভিনয় করায়। তো বলছে যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে কোয়াজেটিভ ভার্ব বলে। যেমন আমি রনিকে দিয়ে কাজ করাই, নিজে করি না। হুম। মনে করেন আমার বাড়িটিতে রং পুরাতন হয়ে গেছে, অনেক দিনের রং করা ছিল, তো আমি আমার বাড়িটিতে রং করাবো। রংকে আমি নিজে করব নাকি শ্রমিকদের দিয়ে করাবো? তাহলে সাবজেক্ট বা কর্তা, আমি হচ্ছে বাড়ির কর্তা, মালিক, আমি কাজ না করে যখন অপরকে দিয়ে করালাম তখন এটা হয়ে গেল কোয়াজেটিভ ভার্ব। তখন এটা কি হলো বলেন? তখন এটা কিন্তু কোয়াজেটিভ ভার্ব হয়ে গেল, প্রযোজক। বুঝতে পেরেছেন সংজ্ঞাটা? যে এই যে, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট নিজে কোনো কাজ না করে। আচ্ছা, আজকে সাউন্ডটা হচ্ছে কেন আমি বুঝতেছি না। না, আপনার কারো ওখানে নাই, কিন্তু আমারই ল্যাপটপে মনে হয় ই হচ্ছে, যাই হোক। তো এটা হচ্ছে কোয়াজেটিভ ভার্ব, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে কোয়াজেটিভ ভার্ব বলে। যেমন আমি রানীকে দিয়ে কাজটি করাই। তো লক্ষ্য করুন, বাক্যটিতে সাবজেক্ট নিজে কাজ না করে রানীকে দিয়ে কাজ করাচ্ছে, অর্থাৎ সে নিজে করছে না, এটা হচ্ছে কোয়াজেটিভ ভার্বের বাংলাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। হুম, এর বাংলাটা কি বলেছি আমি?
প্রযোজক ক্রিয়া। হুম, একটু মনে রাখবো আমরা, জাস্ট ওয়েট। এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এখন যেমন এখানে দেখেন কয়েকটা প্রযোজক ক্রিয়ার ডিরেক্ট উদাহরণ দিয়েছি। ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে নিজে খাই, আই ইট রাইস আমি ভাত খাই, আই ইট মানে হচ্ছে আমি খাই। আর যদি কাউকে খাওয়ানো বোঝায় তখন কি হবে? ফেড। ফিট। ফিড, হ্যাঁ ফিড বা ফেড, এফ ডাবল ইডি। যেমন আমি খাওয়াই, আই ফিড, আই ফিড আমি আমার বাচ্চাকে খাওয়াই, আই ফিড মাই চাইল্ড বা আই ফিড মাই বেবি। যেমন লার্ন মানে শেখা, লার্ন মানে শেখা, যদি বলা হয় আমি শিখি, আই লার্ন। টিচ মানে শেখানো, আমি শেখাই, টিচ। আই টিচ। নো মানে হচ্ছে জানা, কি হবে? আমি জানি, তখন কি হবে? আই নো। ইনফর্ম, ইনফর্ম মানে হচ্ছে জানানো, আমি জানাই, আই আই ইনফর্ম। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, তাহলে আমি স্মরণ করি। আই রিমেম্বার। আচ্ছা, রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া, আমি স্মরণ করিয়ে দেই, আমি তাকে স্মরণ করিয়ে দেই, আমি না, আই রিমাইন্ড হিম, আই রিমাইন্ড হিম, আই রিমাইন্ড হিম। দেখেন সি মানে দেখা, তো আমি দেখি কি হবে? আই সি, কি হবে? আর দেখানো ইংরেজি কি হবে? শো। দেখানো ইংরেজি কি হবে? শো। আমি দেখাই, আমি দেখাই কি হবে? আই শো। আমি তোমাকে দেখাই, আই শো ইউ। তাহলে আমি তোমাকে দেখাই এর ইংলিশটা কি হবে? আই শো ইউ, আমি তোমাকে দেখাই। হুম, আচ্ছা, আই শো ইউ। এরপর দেখবেন দেখি তাহলে আই সি ইউ। আই সি ইউ, আমি তোমাকে দেখি, কিন্তু আমি তোমাকে দেখাই, তখন হবে আই শো ইউ, আই শো ইউ। হুম, আই শো ইউ। শো উচ্চারণ হবে শো, এস এইচ ও ডাব্লিউ, শো। হুম, এই যে বাক্যগুলো একটু দেখেন, কোয়াজেটিভের ডিরেক্ট ব্যবহার কত সুন্দর। বলছে আমি আমার চুল কাটাই, আমরা ছেলেরা মাথায় চুল বড় হলে সেলুনে গিয়ে চুল কাটাই, তো আমি আমার চুল কাটাই, আই মেক মাই হেয়ার কাট, আই মেক মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই। আচ্ছা, আমি বিল্ডিং এ রং করাই। তৈরি করা, আমি তৈরি করা না, মেক, আমি কি মেক মানে তৈরি করা বা বানানো এমনটা আসে, না, তাহলে কিন্তু আমি এখানে মেকটা কেন হচ্ছে জানেন? এখানে মেকটা বলা হচ্ছে, যেমন এই কাট মানে হচ্ছে কেটে ফেলা, সেটা নিজে নিজে কাটা, যেমন আমি আমার নখ কাটি, আমি একটি গাছ কাটি, বা আমি যে কোনো জিনিস কাটার ক্ষেত্রে সেখানে কাট ব্যবহার করতে হয়। কিন্তু এই যে কেবল আমি দেখিয়েছি, যেমন লার্ন মানে শেখা, এর সরাসরি কিন্তু একটা পজিটিভ ফর্ম অলরেডি তৈরি আছে আগে থেকে, সেটা হচ্ছে লার্ন মানে শেখা, আর টিচ মানে হচ্ছে শেখানো। কিন্তু এই যে দেখেন কাট মানে কেটে ফেলা, আর আমি কাটাই বা আমি কাটি, আমি কাটাই, এর কিন্তু এই কাট ভার্বের ডিরেক্ট কোনো পজিটিভ হয় না সরাসরি। ওই যে যেমন লার্ন থেকে টিচ, ইট থেকে ফিড, সরাসরি ওদের কিছু পজিটিভ আছে। আর যেসব ভার্বের পজিটিভ থাকে না, সেখানে হচ্ছে লেট, হ্যাভ, মেক, কজ, গেট, হেল্প, এটা আছে এখানে, এটা আমরা নিচেই পাবো যে কোথায় কোথায় মেক আনতে হয়, কোথায় লেট আনতে হয়। এই দেখেন লেটের ব্যবহার, এইটা একটু দেখেন, এই যে পজিটিভ ভার্ব হিসাবে লেট, একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তি বা বস্তুকে কোনো কাজ করার অনুমতি, পারমিশন দেওয়া অর্থে পজিটিভ লেট ব্যবহার করা হয়। পজিটিভ কি ব্যবহার করা হয়? লেট ব্যবহার করা হয়। যেমন আমি তোমাকে বিদেশ যেতে দেই, আই লেট ইউ গো অ্যাব্রোড, আই লেট ইউ গো অ্যাব্রোড, আমি তোমাকে বিদেশ যেতে দেই। আমি তাকে কলেজে যেতে দেই, আই লেট হিম গো টু কলেজ, আই লেট হিম গো টু কলেজ। আমি তাকে বসতে দেই, আই লেট হিম সিট হেয়ার। হ্যাঁ, আমি তোমাকে খেতে দিব, আই উইল লেট ইউ ইট, অর্থাৎ খাওয়ার অনুমতি দিব, আই উইল লেট ইউ ইট। এই দেখেন লেট বসেছে, আর এইগুলোতে সব মেক বসেছে। এই যে বলা হচ্ছে, এইটা একটু পড়েন, যখন কোনো পজিটিভ ভার্বের কাজ কে বা কারা করেছে যদি উল্লেখ না থাকে, তাহলে নাউন বা প্রোনাউন যদি বস্তুবাচক হয়, তখন গঠনটি এমন হবে, সাবজেক্ট প্লাস মেক। এই যে আমি বিল্ডিংটি রং করাই, হুম, তারপর বলছে আমি মোবাইল মেরামত করাই, তো দেখেন সাবজেক্টের পরে মেক দিবেন, সাবজেক্টের পরেই মেক, তারপর নাউন বা প্রোনাউন, তারপর ভার্বের ভি অন, তারপর এক্সটেনশন। যেমন দেখেন, ইয়েস, হ্যাঁ বস্তুবাচক, এই যে চুল, বিল্ডিং, মোবাইল, চা, ভাত, এগুলো সব বস্তুবাচক। বলছে আমি আমার চুল কাটাই, কি হবে? হুম,
আমি এখানেও আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, তখন ওটা হচ্ছে মেক। দেখেন আমি আমার চুল কাটাই, আই মেক মাই হেয়ার কাট। আমি বিল্ডিং এ রং করাই, আই। না, এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট তো চুল, কি কাটাচ্ছি মূলত চুল। আচ্ছা, আমি আমি বিল্ডিং এ রং করাই, আই মেক মাই বিল্ডিং পেইন্টিং। আমি মোবাইল মেরামত করাই, আই মেক মাই মোবাইল রিপেয়ার। আমি চা আমি চা আনাই, মনে করেন আপনার একজন চাকর রয়েছে, তাকে দিয়ে আপনি আমি চা আনাই, আই মেক টি ব্রিং। আই মেক টি ব্রিং। আমি ভাত রান্না করাই, আই মেক রাইস কুক। আই আই মেক রাইস কুক। হুম। এরপর দেখেন বিভিন্ন টেন্স ব্যবহার করেছে, এগুলো নীলুফা আপা একটু পড়েন তো। আমি তোমাকে বুঝিয়ে দিব, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। will make you understand. আমি হুম তোমাকে দিব। I হুম will make you memorize. হুম আমি তোমাকে মুখস্থ করে দিব। হুম He made me sit beside him. তিনি আমাকে তার পাশে বসিয়েছিলেন। হুম As uh, syndicate sir. হুম As syndicate made the price ensure. একটি syndicate দাম বাড়িয়েছিল। Ronnie make it do. Ronnie এটা করায়। I make my baby take medicine regularly. হুম আমি নিয়মিত আমার শিশুকে ওষুধ খাওয়াই। I could not make him feel my problem. হুম আমি তাকে আমার কষ্ট বুঝাতে পারিনি। হুম আমি তাকে আমার কষ্ট বুঝাতে পারিনি। হুম। I make him make tea. আমি তাকে চা বানাই। আমি তাকে দিয়ে চা বানাই, অর্থাৎ আপনি বসে আছেন, আপনার যে বাড়িতে কাজের লোক, তাকে বলছেন যে এক কাপ চা তৈরি করুন তো। তো বলছেন যে আই মেক হিম মেক টি। একটা মেক মানে হচ্ছে এখানে পজিটিভ ভার্বের মেক, আর একটা মেক হচ্ছে তৈরি করা অর্থে ব্যবহার করা হয়েছে। আমি তাকে দিয়ে চা তৈরি করাই, আই মেক হিম মেক টি। আমি তাকে আমার কষ্ট বুঝাতে পারিনি, আই কুড নট। ক্যান নট মানে হচ্ছে পারি না, আর কুড নট মানে পারিনি। আই কুড নট মেক হিম ফিল মাই প্রবলেমস। আমি তাকে দিয়ে। হুম। ইয়েস। হুম। এরপর দেখেন, এরপর একটা হচ্ছে পজিটিভ ভার্ব হিসাবে লেট। যেমন আমাকে যেতে দাও, কি হবে বলেন? লেট মি গো। আমাকে খেতে দাও, লেট মি ইট। হুম। আমাকে লিখতে দাও, লেট মি রাইট। আমাকে বসতে দাও, লেট মি সিট। আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড। আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড। আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড। আমাকে বুঝতে দাও। আমাকে ফুটবল খেলতে দাও, লেট মি প্লে ফুটবল। কি হবে বলেন? আমাকে খাবারটি খেতে দাও, লেট মি ইট দ্য ফুড। হুম। লেট মি ইট দ্য ফুড, আমাকে খাবারটি খেতে দাও। আমাকে ঢাকায় যেতে দাও, লেট মি গো টু ঢাকা। হুম। এরপর দেখেন একটা বড় বড় বাক্য কিভাবে তৈরি করব। এখানে বলছে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সাহায্য করার ক্ষেত্রে হেল্প, পজিটিভ ভার্ব হিসাবে হেল্প ব্যবহার করা হয়। যেমন আমার মা আমাকে ব্যবসাটি ভালো করে চালাতে সাহায্য করে। আমার মা আমাকে আমার ব্যবসাটি ভালো করে চালাতে সাহায্য করে। হেল্পস মি মাই মাদার হেল্পস মি রান মাই বিজনেস ওয়েল। এখানে রান মানে হচ্ছে চালিয়ে নেওয়া। নতুন শিক্ষকটি ছাত্রদের সমস্যার অতিক্রম করতে সাহায্য করেছিল। দ্য নিউ টিচার হেল্পড দ্য স্টুডেন্টস। হেল্পড কেন হলো? বাক্যটা পাস্ট টেন্সে আছে। দ্য নিউ টিচার হেল্পড দ্য স্টুডেন্টস ওভারকাম দ্য প্রবলেম। আমি তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছিলাম। আই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক। আই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক। এগুলো নিজে নিজে কিন্তু আমরা ব্যবহার করবো আজকে থেকেই। আই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক। না, বইতে পজিটিভ ভার্বের দেখেন বিভিন্ন বই থেকে আমি রেফারেন্স এনে এনে আপনাদেরকে দিচ্ছি, এই জন্য এগুলো বইতে হয়তো ওইভাবে পাবেন না। তো এগুলো আমি শেয়ার করে দিব, এখান থেকে পড়বেন। আর বইতে পজিটিভ ভার্ব আছে, সোহাগ স্যারের যে বইটা স্পিক ইংলিশ উইথ নামক, ওতে আছে, চ্যাপ্টারটা পড়বেন। যদি বই থেকে পড়েন তাহলে আমাকে বইয়ের নাম্বারটা বলে না, দিবেন। বইতে অবশ্যই পড়া, বইতে টেন্স পড়াচ্ছি না, হুবহু ওই টেন্সের শীটটা দেখবেন বইতে আছে একেবারে হুবহু। এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে আপনাদের যা যা যাতে সুবিধা হয় সহজে একটা বইতে মনে রাখবেন। মানে পৃথিবীর এমন কোনো গ্রামার বই নেই যে একটা বই পড়লে ইংরেজি ভাষাটা শিখতে পারবেন। কারণ কি, একটা বইতে সবকিছু দেওয়া সম্ভব হয় না।
হুম, একটা বইতে। আর একজন টিচার সব লেসন গুলা যে ভালোভাবে বুঝবে, বুঝে সেইগুলো তার ব্রেন দিয়ে বইতে লিখবে এমনটি না। ওই দেখবেন সোহাগ স্যারের বইতে টেন্সের চ্যাপ্টার গুলো ভালো লেখা, মডাল ভার্ব গুলো ভালো লেখা। আমরা কিন্তু বইতে টোটালি ন্যারেশনের চ্যাপ্টার দেয়ইনি, কারণ ন্যারেশনটা স্পোকেন ইংলিশে খুব কম প্রয়োজন হয়। ওইটা দিতে গেলে বই আরো বড় হয়ে যাচ্ছিল। যাই হোক, তো এখানে দেখেন ব্যাপারটা হচ্ছে, আমি আমার চাকরকে দিয়ে বিশ্রাম কক্ষ পরিষ্কার করাই। আই গেট মাই সার্ভেন্ট ওয়াশ মাই লিভিং রুম। এখানে গেট ব্যবহার করা হচ্ছে, তাই না? আচ্ছা, গেটের ইয়েটা একটু দেখি আমরা। বাট, গেট, জাস্ট ওয়েট, হ্যাভ, এই যে গেট। হ্যাঁ, গেটের ব্যবহারটা কোথায় হয় বলছে, গেট কিছুটা কম জোর প্রয়োগ করা। অর্থাৎ সে, আমি একজনকে বললাম যে এই তুমি আমার রুমটা পরিষ্কার করে দাও তো, তো সে হয়তো দিলেও পারে না দিলেও পারে, কম জোর প্রয়োগ করলাম। গেট কিছুটা কম জোর প্রয়োগ করে কাউকে মানিয়ে বুঝিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে গেট ব্যবহার করা হয়। তবে প্রয়োজন বোধে অর্থ বুঝে গেট ও মেককে একে অপরের জায়গায় বসানো যায়, গেট এবং মেক। গেট সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আর সাবজেক্ট প্লাস গেট প্লাস বিষয় বা বস্তুবাচক, সাবজেক্ট প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন। এটা আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো গেটের যে ব্যবহারটা। গেট যেমন দেখেন, আমি হাত পুড়িয়ে ফেললাম। আই গট মাই হ্যান্ড বার্নড। বার্ন মানে হচ্ছে পোড়ানো, আর এখানে ভি থ্রিটা হলো বার্নড। আমি হাত পুড়িয়ে ফেললাম, এই যে ফেললাম বা ফেলেছিলাম, গেট থেকে এসেছে গট। আই গট মাই হ্যান্ড বার্নড। আমি একটি দুর্ঘটনায় পা ভেঙে ফেলেছিলাম। অনেকে এই ধরনের বাক্য বলার প্রয়োজন পড়ে, দেখবেন আমাদের কথা বলার ভিতরে চলে আসে এই ধরনের বাক্য। আমি একটি দুর্ঘটনায় আমার পা ভেঙে ফেলেছিলাম, তো পা তো নিজে নিজে ভাঙেনি, অ্যাক্সিডেন্ট আমাকে ভেঙে দিয়েছিল। তো আই গট মাই লেগ, আমি পাটা পেয়েছিলাম ব্রোকেন, ভাঙা অবস্থায়, ইন অ্যান অ্যাক্সিডেন্ট। অর্থাৎ এখানে গেট ব্যবহার করতে হবে। আমি কাজটি করাই, আই গেট দ্য ওয়ার্ক ডান। দেখছেন কত সুন্দর ব্যবহার, আই গেট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি, ভার্ব থ্রি আসবে, ইয়েস, আমি কাজটি করাই, আই গেট দ্য ওয়ার্ক ডান। তোমার চুল কাটানো দরকার, ইউ নিড টু গেট ইউর হেয়ার কাট, ইউ নিড টু গেট ইউর হেয়ার কাট। এই যে নিড মানে, নিড মানে প্রয়োজন, টু গেট মানে পাওয়া বা পাইতে, ইউর হেয়ার কাট তোমার চুল কাটা অবস্থায় পাইতে দরকার, অর্থাৎ বাংলাটা তোমার চুল কাটানো দরকার। হ্যাবের ব্যবহার দেখেন, একজন ব্যক্তি সরাসরি কাজ না করে, বলুন। অবশ্যই। হ্যাঁ, একজন ব্যক্তি ওয়ার্ক, আচ্ছা হোমওয়ার্ক দিচ্ছি এখনই দিয়ে নাই, প্রতিদিন বলি তো মনে থাকে না। হোমওয়ার্ক থাকবে হচ্ছে এইটা, এই যে হোমওয়ার্ক থাকবে হচ্ছে, দেখেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ। আগামী ক্লাসে ইংলিশে নিজেকে বর্ণনা করতে হবে। এই এখানে যে ইয়েটা, যে প্যাসেজটা দিয়েছে, এটা থেকে আপনারা করতে পারেন, নিজের মতো করেও বললে হবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, দিস ইজ নীলুফা ইয়াসমিন, ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ নীলুফা, আর বিফোর আই এম নীলুফা বিফোর ইউ। এখানে যা যা লেখা আছে এইভাবে না বলে আপনি আপনার মতো করে বাড়াতে পারবেন। তারপর ডেইলি অ্যাক্টিভিটিস, এইটাও যদি আপনি পড়তে পারেন পড়ে রাখবেন, এটা প্রেজেন্টেশন স্বরূপ আমার সামনে তুলে ধরবেন। ভালো কথা মনে করেছেন, আমাকে স্মরণ করাই দিবেন। হ্যাঁ, বোঝেন, বলেন। ক্লাস করাবেন? কালকে কি বার? কালকে কি বার? বুধবার। কালকে, না, বুধবার। না, ও না, ওয়েডনেসডে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আজকে হচ্ছে বাংলাদেশে এখানে মঙ্গলবার, কালকে বুধবার। না, কালকে মনে হয় পড়াবো না। ওই যে আমি এখন গ্রামের বাড়িতে বসে ক্লাস করাচ্ছি, খুলনায় আমাদের যে ওই প্রতিষ্ঠান রয়েছে, ওখানে যাব, একটু দেখতে হবে। আর ওই বাসাটা ওখানে এখনো বরিশাল থেকে ট্রান্সফার করে আনিনি, ওখানে আনার চেষ্টা করতেছে। কালকে পারবো না। আপনাদের রুটিন আপাতত থাকবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। আর যদি আমি কোনোদিন মানে এক্সট্রা পড়াই, আর পড়তে পারবেন, যদি দুইজন পড়তে চান, তো আপনি ওই যে গ্রুপে যে ক্লাসটা হয় না, গ্রুপেও বেশি থাকে না, ওখানে 5-6 জন থাকে গ্রুপ। করাবেন ক্লাস? না, আজকে তো নাই, আজকে আপনাদের যে 8টা থেকে 9টা, কিন্তু আগামীকাল আবার 8টা থেকে 9টা ওই গ্রুপে, পার্সোনাল যে গ্রুপ থাকে ওই গ্রুপে। এখন যদি করতে চান আমি লিংক দিব, ঠিক আছে? তাহলে আপনারা 6 দিনই করতে পারবেন। আচ্ছা, গ্রুপে করেন, গ্রুপে করলে, শোনেন, গ্রুপে করলে ভালো লাগবে, দেখবেন ওখানেও কিন্তু ওই যে অনেকে প্রেজেন্টেশন দেয়, ইয়ে করে। হ্যাঁ, গ্রুপে তাহলে পারবেন, আমি 8টায় লিংক দিব, কালকে 8টায় গ্রুপে করেন, তাহলে আপনি 6 দিনই পাবেন, এই 3 দিন। মাঝে মাঝে দেখি স্যার। হুম হুম।
উনি অ্যাডভান্স লেভেলের ইয়া করে তো, এখন মনে হয় স্যার ক্যামেরার সামনে আসতে বলে সমস্যা নেই। না আর দেখেন সোহাগ স্যার, আমি যেভাবে এই যে আপনাদের বেসিক লেভেলটা বুঝাই দেয়, স্যার আমার থেকে অনেক জানে, আমি স্যারকে ছোট করব না, কিন্তু আপনারা অ্যাডভান্স লেভেলটা ওইভাবে যদি না বুঝতে পারেন, এই জন্য একটু আনইজি ফিল হয় যে স্যারের ব্যাচে অনেকে বলে যে স্যার আসলে আগে বেসিক লেভেলটা আমাদের একটু পাকা করে দেন। তো একবারও ক্লাস করতে পারলাম না, কেন আমাকে লিঙ্ক দেয় না এই জন্য? না আপনি তো সে অনেক আগেই মনে হয়, আর নতুন এখন যে ব্যাচগুলো চলে এই ব্যাচে হয়তো আপনি অ্যাড নেই। যদি অ্যাড হতে চান আমি অ্যাড করাই দিব না, সমস্যা নেই। হ্যাঁ আপু অনেক আগে, বর্ণা আপু আমাদের সঙ্গে আছে আরো 1 বছর আগে থেকে। আচ্ছা যাই হোক, তো দেখেন কোনোদিন 1 বছর আগে থেকে ছিলাম, বাট আমি কখনো ক্লাস করিনি। ক্লাস করা হয়নি, হ্যাঁ সময়ের ব্যস্ততার কারণে ক্লাস করা হয়নি, হ্যাঁ। আচ্ছা বলছে, হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, অডিয়েন্সদের সঙ্গে কিভাবে একটা গুড প্রেজেন্টেশন দেওয়া যায়। তো এটা হচ্ছে স্টার্টিং সিস্টেম 1, একটু পড়েন তো এখানে, বর্ণা আপা একটু পড়েন, গুড মর্নিং এভরিওয়ান। Morning, everyone. How are you? This is name Borna. But I would like to thank my honorable moderator. তারপর কি স্যার, স্যার ব্রাদার নেম, for giving me such chance to say a few words about the selected topic in front ইন ফ্রন্ট of অফ ইউ, you. হ্যাঁ ইন ফ্রন্ট মানে সামনে, ইয়েস আপনাদের সামনে। Yeah, টুডেস টপিক ইজ, today's topic is এখানে বলবেন টপিকস নেমটা বলবেন, যে বাস স্ট্যান্ড, স্কুল লাইব্রেরি, মাই সেলফ, হ্যাঁ মাই কান্ট্রি, মাই ফ্যামিলি যেটা হয়। তারপর বলবেন ডিয়ার অডিয়েন্স, কি বলতে হবে, ডিয়ার অডিয়েন্স। এবার স্টার্টিং সিস্টেম 2 আছে, এটা নীলুফা আপা একটু পড়েন তো, ওই একই জিনিস একটু আলাদাভাবে লেখা, এটা একটু পড়েন। হুম That is good. হুম Hope you are quite well, physically and mentally. I am named Nilüfer. I'm named Nilüfer Yasmin Kajol. I feel glad to be. I feel like that হবে না স্যার? না, আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, আপনাদের সাথে থাকতে পেরে আমি আনন্দিত। হুম that. হুম Now, I am going to start a discussion on today. Today's topic name is ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ এখানে বলবেন টুডেস টপিক, টপিক বলে এখানে আপনি আপনার ইচ্ছা মতো সেই টপিকটা দিতে পারবেন, যে আপনি কোন টপিকের উপরে কথা বলছেন, এই টপিকটা নাম দিবেন, তারপর টপিকস নেম বলবেন, হ্যাঁ এই যে সেই টপিকের নামটা, এরপর ডিয়ার ফ্রেন্ডস, এবার আপনি আপনার কথাটা বলা শুরু করলেন ডিয়ার ফ্রেন্ডস বলে, আপনার মূল বক্তব্য শুরু করবেন। শেষটা কিভাবে নামাতে হবে, শেষ বলতে হবে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। হুম এইভাবে। আর আগামী ক্লাসে এখানে আপনারা এই যে দেখলাম যে মাই সেলফ অথবা নিজের ব্যাপারে একটু বলবেন, হ্যাঁ ইন্ট্রোডিউস ইউর সেলফ, দেখেন এখানে দেওয়া আছে এই যে এটা বলতে হবে। আর আমি আরো একটা কাজ দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক, সেটা হচ্ছে এখানে কি এনে রেখেছি, এই যে এখান থেকে আপনারা দেখেন অনেকগুলো ট্রান্সলেশন দেওয়া আছে, ডে 1 2 3 ভাগ করে ফেলেছি, ডে 1 ডে 2 ডে 3। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে ওড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ঘোড়ার কি শিং আছে। তো এইগুলো আপনারা একটু ট্রান্সলেট করবেন বাংলা থেকে, চেষ্টা করবেন, না পারলে আমি করে দিব। এটা আমাদেরকে শুধু টেন্স আমরা শিখলাম, আসলে শিখতে পারলাম কিনা তার প্রমাণটা হবে এখানে যদি বাক্যগুলো করতে পারেন। ঠিক আছে। আচ্ছা আর আগামীকাল গ্রুপের সঙ্গে, স্যার শুধু আমার সম্পর্কে, আমরা কয় ভাই বোন, বাবা কি করে, হুম হুম ভাইরা কি করে, এগুলো কি বলতে হবে না? হ্যাঁ অবশ্যই মাই সেলফের ভিতরে আপনি ওগুলো অ্যাড করতে পারবেন, ইনক্লুড করতে পারবেন, আপনার ফ্যামিলি সম্পর্কে একটা ধারণা দিতে পারবেন, যে আপনি কোন ধরনের পরিবার থেকে এসেছেন, আপনি এখানে আপনার হোম টাউন কোথায়, আপনার ডিস্ট্রিক্ট নেম, এগুলো আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওইটা করবেন। আর এই ট্রান্সলেশনগুলো এখান থেকে অনেকগুলো ডে ভাগ করা আছে, ডে 1 2 3, এই যে ডে 2 রনি স্কুলে যায়নি, তুমি ভাত খেয়েছিলে না, এগুলো একটু করে দেখবেন, নিজের প্র্যাকটিস হবে অনেক। আপনার ভুল ত্রুটি কোথায় নিজে নিজে বুঝতে পারবেন, আর আমিও বলে দিব। আচ্ছা আর আজকের ক্লাসটা আমি দেরি করছি না, এখনই আমি কেটে দিয়ে রেকর্ড হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি, আগামীকাল থেকে সবগুলো পেয়ে যাবেন। আর আগামীকাল গ্রুপে সবাই ক্লাস করবেন একটু, ঠিক আছে, গ্রুপে ক্লাস করলে তাহলে